বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনলাইন ক্লাসে তোমরা যে যেখান থেকে আমাদের এই ক্লাস দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। এর আগের অনলাইন ক্লাসগুলোতে আমরা নবম শ্রেণীর মূলের ধারণা এবং রাসায়নিক গণনা অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ধারাবাহিকতায় রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো আমরা আজকে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টার মধ্যে কি আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞাটা যদি আমরা প্রথমেই দিতে যাই তাহলে আমরা দেখব যে এক বা একাধিক বিক্রিয়ক মিলে যদি একের অধিক কিংবা একটি উৎপাদ উৎপন্ন করে এবং ওই উৎপাদটা হইতে হবে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট। আমি একটু আরেকবার বলছি, অর্থাৎ এক বা একাধিক বিক্রিয়ক মিলে যদি এক বা একাধিক উৎপাদ উৎপন্ন করে এবং সেই উৎপাদটা যদি সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট হয়, এটাকে কি বলা হয়? রাসায়নিক বিক্রিয়া। তো এই অধ্যায়ের ভিতরে প্রথমেই যে টপিকসটা আছে, প্রথমেই যে শিরোনামটা আছে সেটা হচ্ছে পদার্থের পরিবর্তন। একটা পদার্থের পরিবর্তন মূলত দুই ভাবে হয়। পদার্থের পরিবর্তন মূলত কয়ভাবে হয়? দুই ভাবে। পদার্থের পরিবর্তন, একটা হয় ভৌত পরিবর্তন আর আরেকটা হয় রাসায়নিক পরিবর্তন। একটা হয় ভৌত পরিবর্তন আর একটা হয় রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা যদি ভৌত পরিবর্তনকে সংজ্ঞায়িত করি তাহলে আমরা দেখব যে যে সকল পদার্থের, কি বলছি, যে সকল পদার্থের অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধু বাহ্যিক গঠনের পরিবর্তন আমরা দেখতে পাই। আমি আবার বলছি, ভৌত পরিবর্তন হলো এমন একটা পরিবর্তন যেই পরিবর্তনটার ফলে পদার্থের শুধু আমরা বাহ্যিক পরিবর্তনটাকে দেখতে পাই, কিন্তু অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হয় না। তাকে কি বলা হয়? ভৌত পরিবর্তন বলা হয়। তাহলে আমরা শুধু এতটুকু নোট করে রাখবো যে ভৌত পরিবর্তন হলো শুধু বাহ্যিক পরিবর্তন, শুধু বাহ্যিক পরিবর্তন। ওকে, যেমন দেখো H2O, এটা আমরা মূলত পানির সংকেত রূপে জানি, কিন্তু এই H2O যেমন দেখো ফ্রিজে যদি আমরা পানিটা রাখি তখন সেটা বরফ হয়ে যায়, সেটা হয়ে যায় কঠিন পদার্থ। এই বরফটাকে যখন আমরা নিচে নামাই, অর্থাৎ তাপমাত্রা যদি পরিবর্তন করা হয় তখন সেটা হয়ে যায় পানি। সংকেত কিন্তু একই থাকে, তার মূল ঘটনার কিন্তু কোনো পরিবর্তন হয় না। আবার এই পানিকেই যখন অনেক প্রচুর পরিমাণে তাপ দেওয়া হয় তখন এটা কি হয়ে যায়? জলীয় বাষ্প হিসেবে হয়ে যায়। ওইটার সংকেত কিন্তু H2O, অর্থাৎ তার বাহ্যিক গঠনের কোনো পরিবর্তন হয়নি, আর শুধু বাহ্যিক গঠনের পরিবর্তন হয়েছে কিন্তু অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, তারপর আমরা দেখব রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কি হয়? শুধু না, রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তনের মতো, অর্থাৎ অভ্যন্তরীণ গঠনের সাথে সাথে তার বাহ্যিক গঠনও কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। যেমন মোমের দহন। ঠিক আছে, অভ্যন্তরীণ গঠনের সাথে সাথে বাহ্যিকেরও কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, তো এই ছিল আমাদের পদার্থের দুইটা পরিবর্তন। ওকে, একটা ছিল ভৌত পরিবর্তন আর এটা ছিল রাসায়নিক পরিবর্তন। এখন আমরা চলে যাব একটু অন্য জায়গায়। ঠিক আছে, একটু অন্য জায়গায় আমরা দেখি কি কি আছে। তাহলে এর পরের টপিকস আমাদের রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ, তাহলে একটু আমরা দেখি রাসায়নিক। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও, আমি এখন একটা ছক লিখবো, ছকটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট। রাসায়নিক বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। প্রধানত রাসায়নিক বিক্রিয়া যে হয় এটাকে মূলত প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। এক নাম্বার, প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। কি তিন ভাগ? কি কি?
এক নাম্বার হলো বিক্রিয়ার তাপের পরিবর্তন। বিক্রিয়ার তাপের পরিবর্তন রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে। রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে। রাসায়নিক বিক্রিয়ার দিক। দুই নাম্বার হলো রাসায়নিক বিক্রিয়ার দিকের পরে হলো রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন। রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন। তিন নম্বর একটা হলো রাসায়নিক বিক্রিয়ার দিক, রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন, আর একটা হচ্ছে ইলেকট্রন স্থানান্তর। আরেকটা কি ইলেকট্রন স্থানান্তর। স্থানান্তর এই হলো মূলত তিনটা ভাগে আমাদের শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। আমি আবারও বলছি, রাসায়নিক বিক্রিয়া তিনটা ভাগে কি হয়ে থাকে, শ্রেণীবিভাগ হয়ে থাকে। তাহলে একটা হলো রাসায়নিক বিক্রিয়ার দিক, রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন, আর একটা হলো কি ইলেকট্রন স্থানান্তর। তাহলে আমরা যদি দেখি এই যে রাসায়নিক বিক্রিয়ার দিকটা, এটা আবার দুই প্রকার। এটা আবার কি দুই প্রকার। একটা হলো বিক্রিয়ার দিক, একটা হলো একমুখী বিক্রিয়া। একটা কি একমুখী বিক্রিয়া, আরেকটা হলো উভমুখী বিক্রিয়া। আরেকটা কি উভমুখী বিক্রিয়া। একটা হলো একমুখী বিক্রিয়া, আরেকটা হলো উভমুখী বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়া যেহেতু শ্রেণীবিভাগ যেহেতু তিনটা, রাসায়নিক বিক্রিয়ার দিক, তাপের পরিবর্তন এবং কি আছে ইলেকট্রন স্থানান্তর। তাহলে আমরা প্রথমে এই রাসায়নিক বিক্রিয়ার দিক এটার দুইটা নিয়ে আমরা আলোচনা করি। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, আর একটা হচ্ছে কি উভমুখী বিক্রিয়া। তাহলে একমুখী বিক্রিয়া যেটা, সেটা আমরা কি দেখব, যে যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া যায় কিন্তু উৎপাদ থেকে আর পুনরায় বিক্রিয়ক পাওয়া যায় না, তাকে কি বলা হয়, তাকে একমুখী বিক্রিয়া বলা হয়। অর্থাৎ এই বিক্রিয়াটা শুধু বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে, বাট উৎপাদ থেকে আর পুনরায় এটাকে কি করা যাবে না, ফিরে পাওয়া যাবে না। তাহলে আমরা যদি একটু বিক্রিয়াটা একটু দেখি, CaCO3 এটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে দেখো সেক্ষেত্রে তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো, ক্যালসিয়াম অক্সাইড পাবো প্লাস কার্বন ডাই অক্সাইড পাবো। এখানে কথা হচ্ছে যে আমরা ব্র্যাকেটে কি করতে পারবো, লেখাটা লিখে দিতে হবে যে যদি খোলা পাত্রে আমরা বিক্রিয়াটা করি তাহলে কি হবে, খোলা পাত্রে যদি আমরা বিক্রিয়াটা ঘটাই, সংগঠিত করাই, তাহলে এই কার্বন ডাই অক্সাইডটা কি হয়ে যাবে, উড়ে চলে যাবে। কারণ কার্বন ডাই অক্সাইড এটা কি একটা গ্যাসীয় পদার্থ। তাহলে এটা যদি উড়ে চলে যায় তাহলে এখানে আর থাকতেছে কি ক্যালসিয়াম অক্সাইড। পুনরায় যদি আমরা আবার বিক্রিয়া করি তাহলে এই ক্যালসিয়াম অক্সাইড থেকে ক্যালসিয়াম কার্বনেটকে পাওয়া অর্থাৎ চুনাপাথরকে পাওয়া সম্ভব না। এই জন্যই এটা কি হচ্ছে একমুখী বিক্রিয়া। এখন চলো উভমুখী বিক্রিয়ার সংজ্ঞাটা আমরা কি দিব। উভমুখী বিক্রিয়ার সংজ্ঞাটা আমরা দিব যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদকে পাওয়া যায় কিন্তু উৎপাদ থেকে পুনরায় আর বিক্রিয়ককে যে বিক্রিয়া বিক্রিয়ক থেকে উৎপাদকে পাওয়া যাবে এবং উৎপাদ থেকে আবার বিক্রিয়ককে পাওয়া যাবে তাকে কি বলা হবে, উভমুখী বিক্রিয়া। অর্থাৎ আগেটা ছিল শুধু একমুখী বিক্রিয়ক থেকে উৎপাদ, কিন্তু এখানে বিক্রিয়ক থেকে উৎপাদ প্লাস উৎপাদ থেকে আবার বিক্রিয়ক। তাহলে আমরা একটু উদাহরণটা দেখি। তবে উদাহরণের ক্ষেত্রে আমরা কি করব, এই উদাহরণটা দিয়ে আমরা উভমুখী বিক্রিয়ার উদাহরণটা দিতে পারবো। তাহলে একটু খেয়াল করো, এই উপরে লিখছিলাম ক্যালসিয়াম কার্বনেট, এখানেও দিলাম ক্যালসিয়াম কার্বনেট, তবে এখানে চিহ্নটা একটু পরিবর্তন করব, উভমুখী বিক্রিয়ার চিহ্ন আমরা দিব। আর ক্যালসিয়াম অক্সাইড যা হয় আমরা তাই লিখব, শুধু কি করতে হবে ওইখানে খোলা পাত্রের জায়গায় এখানে কি দিতে হবে, বদ্ধ পাত্রে। অর্থাৎ বদ্ধ পাত্রে যদি বিক্রিয়াটা সংগঠিত করি তাহলে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পরে যার কারণে আমরা এই বিক্রিয়ক থেকে উৎপাদকে পাবো, আবার পরবর্তীতে এই উৎপাদ থেকে আবার এই বিক্রিয়ককে পাওয়া যাবে। এই হলো আমাদের একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। ওকে, এখন আমরা চলে যাব রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে। রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তনের উপরে ভিত্তি করে কত প্রকার, দুই প্রকার। আমরা এটা এখন একটু লিখতে চেষ্টা করব। আমরা একটু লিখি। তাহলে এই রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে কয় প্রকার, দুই প্রকার। একটা হলো
প্রথমটা কি ছিল? তাপ উৎপাদী বিক্রিয়া। প্রথমটা কি? তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া। আর আরেকটা হচ্ছে কি? তাপ হাড়ি বিক্রিয়া। তাপ হাড়ি, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা হচ্ছে কি? তাপ হাড়ি বিক্রিয়া। চলো আমরা একটু সংজ্ঞাটা একটু দেই, যে তাপ উৎপাদী বিক্রিয়া, যে বিক্রিয়া তাপ শক্তি উৎপন্ন হয়, সোজা কথা, যে বিক্রিয়া তাপ শক্তি উৎপন্ন হয় তাকে কি বলা হয়? তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, এবং যে বিক্রিয়া তাপ শোষিত হয় তাকে বলা হয় তাপ হাড়ি বিক্রিয়া। ঠিক আছে, একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা হলো কি? তাপ হাড়ি বিক্রিয়া। তো শিক্ষার্থীরা আমরা একটু চলো উদাহরণ দিয়ে দেখি। N2 নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন প্লাসের অক্সিজেন, তাপ উৎপাদী বিক্রিয়া। নাইট্রোজেন প্লাসের তিনটা হাইড্রোজেন দিব, তিনটা হাইড্রোজেন দিলে আমাদের কি থাকে এখানে একটু খেয়াল করো, তিনটা হাইড্রোজেন 2NH3, অর্থাৎ দুই অণু অ্যামোনিয়া উৎপন্ন হয়, এবং এটার ক্ষেত্রে আমাদের তাপ শক্তি হয় +92 কিলোজুল, +92 কিলোজুল। একটু খেয়াল করো যে এখানে নাইট্রোজেন অণু প্লাস হাইড্রোজেনের তিনটা অণু, যদি আমরা বিক্রিয়া করাই তাহলে দুই অণু অ্যামোনিয়া উৎপন্ন হয়, আর এটার সাথে 92 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হয়। একটা জিনিস, আমরা বলছি তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে অবশ্যই এখানে তাপ শক্তি উৎপন্ন হবে, কিন্তু যদি এই তাপটাকে যদি ΔH দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা? ΔH দ্বারা, তাহলে অবশ্যই তাপটা বিপরীত চিহ্ন বহন করবে, অর্থাৎ এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া যদি কোনো ΔH না থাকে তাহলে অবশ্যই প্লাস, আর ΔH থাকলে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। অপরদিকে আমি যদি তাপ হাড়ি বিক্রিয়ার উদাহরণটা বলতে যাই, আমরা তাপ হাড়ি বিক্রিয়াটা বলছি বিক্রিয়ক থেকে উৎপাদের তাপ শক্তি শোষিত হবে, তাকে কি বলা হবে? তাপ হাড়ি বিক্রিয়া বলা হবে। ঠিক আছে, তাহলে উদাহরণটা যদি হয় তাহলে N2 প্লাসের O2, N2 প্লাসের O2, তাহলে কি দ্বারা? 2NO। ঠিক আছে, আর এখানে আমাদের যে তাপ শক্তিটা হবে সেটা হলো 180 কিলোজুল, 180 কিলোজুল তাপ শক্তি শোষিত হবে। আর এটাকে যদি আমরা ΔH দ্বারা প্রকাশ করি তাহলে কি হবে? এই ΔH 180 এর জায়গায় কি হবে? প্লাসের জায়গায় এটা হয়ে যাবে কি? মাইনাস। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে আমরা এই ইলেকট্রন স্থানান্তরের ব্যাপারটা নিয়ে, যেটা ডিটেলস সংজ্ঞা আছে। ইলেকট্রন স্থানান্তর প্রধানত দুই প্রকার, রেডক্স, নন রেডক্স। একটা হলো জারণ বিজারণ বিক্রিয়া, আর একটা হলো জারণ বিজারণ বিক্রিয়া না। এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো আশা করি সবাই খাতা কলম নিয়ে তোমরা সবাই নোট করছো। যদি তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, ইনশাআল্লাহ আমরা সলিউশন করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।